বিসমিল্লাহির রহমানির রাহিম। সকালবেলা আপনাদের ভাইয়া অনেকগুলো বাজার নিয়ে এসেছে, তো সেগুলো গুছিয়ে নিব এখন। আসলে বাজারের কথা বললে ভুল হবে, বাজার এখন আগুন হয়ে গেছে, আগুনের গোলা হয়ে গেছে, সব কিছুর দাম অতিরিক্ত। সাধারণ মানুষ আমরা ডিম খেয়ে থাকবো, সেই ডিমও নাকি 60 টাকা আলিতে চলে গেছে। তো আল্লাহ ভালো জানে, আল্লাহ আমাদের রিজিকে যা রেখেছেন তাই হয়তো খাবো, তাই হয়তো ব্যবহার করব। এটা হচ্ছে একটা উসিলা মাত্র। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমি ইফরাত, নারায়ণগঞ্জ থেকে। এই তো ডিমগুলো আমি গুছিয়ে নিলাম, ঝুড়িতে রেখে দিলাম, এবং কি যে ডিমটা ফেটে গিয়েছিল সেটা একটু উপরে রেখে দিয়েছি, যাতে করে এটা সবার আগে ব্যবহার করে ফেলা যায়। এখন কিছু শুকনা বাজার নামাবো। এখানে বাচ্চাদের বলতে মেয়ে অথবা আমার সবারই শ্যাম্পু আছে, তারপর সাদে ম্যাজিকের প্যাকেট ছিল না সেগুলো, সরিষার তেলের বোতল আর টিস্যু, এই হাবিজাবি আর কি কিছু টুকিটাকি জিনিস। সব কিছু লিখে কিন্তু একবারে আনা হয় না, দু একবার আরও যেতেই হয়। তো এখানে আমি ডিবার ভিতরে ভরে নিলাম, এই কারণে এই ডিবাটা কিন্তু ইঁদুর উপরের যেই ঢাকনাটা আছে সেটা খেয়ে ফেলেছে, তো সেই কারণে এটা আর এখন অন্য কোনো কিছুর কাজে ব্যবহার করা যায় না। তাই এটার মধ্যে আমি শ্যাম্পুগুলো আর কন্ডিশনারগুলো রেখে দিই, এতে করে একটা জায়গায় থাকে, এগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে না। এরপর যে শুকনো বাজারগুলো ছিল সেগুলো আমি গুছিয়ে নিয়েছি, এখন তরকারিগুলো নামিয়ে নিচ্ছি। দু একদিন আগে বলেছিল সে আর বেগুন আনবে না, কারণ বেগুন থেকে শুধু পোকা বের হয় বারবার, সে কারণে। কিন্তু 2 দিন না যেতেই সে কিন্তু আবার বেগুন নিয়ে এসেছে, এবং সেই 2 দিনেরটা আজকে পুষিয়ে নিয়ে এসেছে। 2 রকমের বেগুন নিয়ে এসেছে। আর এই তো টমেটো, তাকে বলেছিলাম শুধু টমেটো আছে আর কিছুই নেই, সে আবারও সেই টমেটো নিয়ে এসেছে। মানে বেগুন আর টমেটো বাজারে গেলে তাকে যেন ডাকে যে আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। আর টমেটো তো আর একটা দুইটা নিয়ে আসেনি, পুরো 1 পলি টমেটো নিয়ে এসেছে। অলরেডি এরকম 1 পলি কিন্তু ফ্রিজের মধ্যে আছে তারপরেও। আর এই টমেটোগুলো মোটেও ভালো ছিল না, সহজে কিন্তু সিদ্ধ হচ্ছিল না, অনেক সময় লাগছিল সিদ্ধ হতে। তো এরপর কিছু আম নিয়ে এসেছে, কাঁচা আম, যদিও কাঁচা আম এগুলো, কিন্তু আমি কাটতে গিয়ে দেখলাম যে সব ভিতর থেকে পেকে গেছে। আমেরও অনেক বেশি দাম, এখানে মনে হয় 2-3 কেজি আম হবে, মেয়েদের জন্য এনেছে। তো আমি বাজার গুছানোর কাজটা শেষ করে তারপর ডাইনিংটাও কিন্তু আবার সুন্দর করে ক্লিন করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি যা যা রান্না করেছি রেখে দিচ্ছি। এখানে আমি ঢেঁড়স ভাজি করেছি, টমেটো দিয়ে, মলা মাছ দিয়ে, ছোটো মলা মাছ দিয়ে টক রান্না করেছি পাতলা করে আম দিয়ে। আর সেই সাথে যেহেতু অনেক রকমের বেগুন এনেছে, তাই এখানে আমি বেগুন দিয়ে আম দিয়ে টক রান্না করেছি। আর আরও একটা তরকারি রান্না করা বাকি আছে, সেটা আমি একটু পরে আবার এগুলো গুছিয়ে করে নেব। সেটা হচ্ছে বেগুন দিয়ে ছোট যেই বেলে মাছগুলো আছে সেগুলো আমি রান্না করে নিব ওর বাবার জন্য, বা মেয়েরা খাবে। আর আমি আসলে ওই মাছটা খাবো না, ইদানিং ওই মাছটা থেকে কেমন যেন গন্ধ আসছে, তো সেই কারণে আমি আমার জন্য বেগুন দিয়ে টক রান্না করে নিয়েছি। তো আমার এগুলো দিয়েই হয়ে যাবে। তো এই ফাঁকে আমি এখন কাজগুলো গুছানোর কাজটা সেরে নিলাম। এর মধ্যে দেখলাম যে অনেক বেশি বৃষ্টি চলে এসেছে, তাই আমি বৃষ্টিতে ভেজার জন্য চলে এলাম। এটা কিন্তু আমার সঠিক মনেও নেই কত বছর পর বৃষ্টিতে ভিজলাম। রহমতের বৃষ্টি, অনেক দিন যাবৎ আল্লাহর কাছে দোয়া করছিলাম কখন ভিজবো। তো আজকে আল্লাহ সেই সুযোগটা আমাকে করে দিয়েছেন। যদিও আমার ভিজার সময় আমার বাবাটা খুব চিল্লাচিল্লি করছিল, তাকে বলছিল নেও, সেও বৃষ্টিতে ভিজবে। তাকে আসলে বৃষ্টি নামা অবস্থায় ঘরে রাখা মুশকিল হয়ে যায়, সে বৃষ্টি দেখলে বাহিরে যাওয়ার জন্য খুব কান্নাকাটি করে। সে আসলে এই স্বভাবটা মনে হয় আমার কাছ থেকে পেয়েছে। আমারও আসলে বৃষ্টি নামলে এরকম অবস্থাই হতো। আমি মনে আছে আমি যখন 9-এও পড়ি তখন আমার মা দরজার সামনে দাঁড়িয়ে থাকতো, আমাকে হাত দিয়ে দরজা লক করে রাখতো যাতে করে আমি বৃষ্টিতে না নামতে পারি। তারপর সুযোগ পেলেই আমি নেমে চলে যেতাম মাঠে। তো ছেলেরও একই অবস্থা হয়েছে। এরপর মা মেয়ে 2 জন মিলে, যেহেতু বড় মেয়ে স্কুলে, ছোট মেয়ে বাসায়, তো সেই কারণে আমরা মা মেয়ে মিলে আম ভর্তা খাবো। আর আমগুলো একটু পেকে গেছে, তো এই পাকা আম দিয়ে কিন্তু ভর্তা খেতে আবার একটু অন্যরকম মজা। তো এখানে আমি লবণ, বিট লবণ, কাঁচামরিচ আর চিনি একসাথে করে ভালো করে এখন মেখে নিচ্ছি।
তো আম ভর্তাটা কিন্তু দুই মা আমি অনেক মজা করে খেয়েছি। এখানে কিন্তু বড় বড় 3টা সাইজের আম ছিল, মানে অনেকটা ভর্তা ছিল। ভেবেছিলাম পুরোটা খেতে পারবো না, কিন্তু না, আসলে খেতে পেরেছি, অনেক ভালো লেগেছে। ইদানিং আমি অনেক বেশি টক খাওয়া আবার শুরু করেছি, যদিও আগে কয়েক বছর যাবত এটা আমার অফ ছিল, কিন্তু টুকটাক এখন আবার একটু একটু করে টক খাওয়া শুরু করে দিয়েছি। তো যাই হোক, রান্নাবান্না শেষ, অন্য সব কাজও শেষ। তো এখানে আমি কিন্তু কিচেন র্যাকটা এখন ক্লিন করে নিব। এটা অনেকগুলো দিন হয়ে গেছে যে এটা আমি ভালো করে এটার পরিচর্যা করছি না। এই কারণেই করছি না, কারণ এটা আসলে আমি ডিপ ক্লিন করে নিব। 2 থেকে 3 মাস হয়ে গেছে মনে হয় অলরেডি, বা এর চেয়ে বেশিও হতে পারে, যে এটা আমি এখনও ধুইনি। এটা যেহেতু আমি প্রতিদিনই কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে মুছে থাকি, সে কারণে এটা কিন্তু অনেক বেশি নোংরা হয় না। কিন্তু ইদানিং ধোয়ার জন্য আমার আসলে শান্তি লাগছিল না, মনে হচ্ছিল অনেক দিন হয়ে গেছে, যতই পরিষ্কার হোক এটা একটু ধুয়ে নেওয়া দরকার। তো সে কারণে এগুলো সব আমি নামিয়ে নিচ্ছি একে একে। আসলে একটা কাজ যদি করতে নেই তাহলে এটার মধ্যে অনেক বেশি পেরেশানি হয়ে যায়, কারণ বাবু অনেক কান্নাকাটি করে, সে কারণে। তো এই কাজটা কিন্তু আমার সবার আগে করা হয়েছিল, তারপরে আমি বাকি কাজগুলো করে নিয়েছি। তো র্যাকটাকে কিন্তু খালি করে আমি বাথরুমে নিয়ে গেছি। বাথরুমের মধ্যে এটা না নিলে কিন্তু ঘরের ভিতরে এটা পরিষ্কার করা, ধোয়া সম্ভব না, তাহলে কিন্তু আমার পুরো কিচেন একেবারে বরবাদ হয়ে যাবে। তো এর জন্য আমি এটা বাথরুমে নিয়ে নিয়েছি, যাতে করে এটাকে ভালো করে গোসল করিয়ে আমি মেজে মেজে ধুয়ে নিতে পারি মন মতো করে। তো আমার আসলে অনেক ভালো লেগেছে, এটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করতে পেরে। যদিও এটা পরিষ্কার করতে গিয়েও কিন্তু আমার হাত কেটে গেছে, বুঝতেছি না যেন আমার হাত কাটার ট্রেন্ড চলছে, এরকম একটা অবস্থা। আমি প্রতিদিন এখন একটু একটু করে হাত কেটে ফেলছি এটা ওটা করতে গিয়ে। তো এখানেও কিন্তু মাজার সময় উপরে যেই একটা সাইড একটু মানে চোখা ছিল, সেই জায়গাটা, কোনাটা, সেই কোনাটা কিন্তু আমার হাতের আঙুলে লেখে অনেকটা একেবারে মাংস উঠে গেছে, এরকম একটা অবস্থা হয়েছে। এটা নিয়ে আসলে আমি অনেক কষ্ট ভোগ করেছি, কিন্তু তারপরেও কিন্তু কাজটা আর শেষ করেই ফেলেছি, মানে কাজটা আর রেখে দেইনি, কারণ এটা আবার রেখে দেওয়া সম্ভব না যে অবস্থা এটা এখন আছে। আর এটা যেহেতু এভাবে আমি পরিষ্কার করছি, এটা কিন্তু অল্প স্বল্প করেও পরিষ্কার করা সম্ভব না, মানে আধা আধা করে। এটা একেবারে পুরোপুরি ভালো করে ডিপ ক্লিন করার জন্য আমি এখানে কিন্তু ডিটারজেন্ট পাউডার ভালো করে মাজুনি দিয়ে লাগিয়ে, তারপর সেটা দিয়ে ঘষে মেজে, তারপর যে কোনাগুলো আছে, যে চিপাগুলো আছে, এগুলোতে কিন্তু ধুলা জমে যায়। আর যেহেতু আমি 2-3 দিন যাবো, 2-3 দিন বা এর চেয়ে একটু বেশি হতে পারে, এটা আমি মানে মোছার কাজটা এটা করছি না, কারণ আমার ওই যে বললাম যে আমি ঠিক করে রেখেছি যে এটা যে কোনো সময় আমি সময় পেলে এটা আমি ধুয়ে নিব, এটা ভালো করে একেবারে ডিপ ক্লিন করে নিব। সে কারণে কিন্তু যে আলগা ধুলাটা ছিল এখন অলরেডি এটার উপরে বসে আছে। আর কিচেন র্যাকগুলো যেহেতু সাদা হয়ে থাকে, সাদা হওয়ার কারণে কিন্তু সামান্য একটু ধুলা পড়লেও এটার মধ্যে দেখা যায়। আর আমার কিচেন রুমটার উপরে তো আর ছাদ নেই, আমার কিচেন রুমের ছাদ নেই বলতে কি, আমার ঘরে তো আর ছাদ নেই, উপরে টিন, কিন্তু ঘরে তো কোথাও ওরকম গুণ পড়ে না। কিন্তু কিচেন রুমের যে কাঠগুলো দেওয়া হয়েছে আসলে সেই কাঠগুলো ভালো পড়েনি, তাড়াহুড়োর মাঝে কাজটা করা হয়েছিল, তাই কাঠগুলো ভালো না পড়াতে কাঠগুলো দিয়ে কিন্তু সাদা সাদা একেবারে গুণের গুঁড়ির মতো এরকম পড়ে। আর এগুলো পড়ার কারণে কিন্তু আমি দেখা যায় এখন পরিষ্কার করে একটু মুছে দিয়ে এসেছি, আবার 10 মিনিট অথবা আধা ঘন্টা পর যদি আবার যাই, তখন গিয়ে দেখি যে আবারও এটার উপরে ময়লা পড়ে আছে। তো এটা আসলে খুব বাজে একটা সমস্যার মধ্যে আমি আছি। আমার আসলে এটা নিয়ে খুবই প্যারা হচ্ছে। আমি কখন মনে হচ্ছে যে আল্লাহ আমাকে কখন উপরে ছাদ দেওয়ার তৌফিক করবে। অন্যদিকে ইঁদুরের জ্বালাও এত বেশি পোহাচ্ছি, ইঁদুরের কারণে কিন্তু আমি আমার বড় একটা যেই আরএফএলের যে বড় কিচেন র্যাকগুলো থাকে, ওগুলোতে যে রান্না করে রাখার, সেই কিচেন র্যাকটাও কিন্তু আমি একজনকে দিয়ে দিয়েছি এমনিতে, কারণ এত বড় একটা র্যাক, কিন্তু এটার মধ্যে দেখা যায় যে ইঁদুর যাওয়ার কারণে এত বেশি দুর্গন্ধ হয়, সে কারণে সেটাও কিন্তু আমি হারিয়েছি। তো এখন আমার দেখা যায় সব কিছু ডাইনিংয়ে নিয়ে চলে আসতে হয়। তো আপনাদের সাথে কিন্তু অনেক কথা বলে ফেললাম, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।